নমস্কার, কেমন আছেন সবাই বলুন? হালকা হালকা ঠান্ডা পড়েছে এখন। চলুন একটি সুন্দর গল্প শোনাই আপনাদের। নতুন মা হওয়ার গল্প। আচ্ছা, হাসপাতাল এমন একটা জায়গা বলুন যেখানে কিছু নতুন পাওয়ারও আনন্দ থাকে, আবার জন্ম জন্মান্তরের মতো চলে যাওয়ারও একটা দুঃখের ব্যাপার থাকে, তাই না? চলুন আজকে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি নতুন ছোট্ট গল্প শোনাই। গল্পের নাম হলো হাসপাতাল। শেষ পর্যন্ত হাসপাতালে যেতেই হলো সরলাকে। মায়েদের জন্য বিশেষ হাসপাতাল এই মাতৃমন্দির। তিনটি মেয়েকে জন্ম দিয়েছে সরলা, নির্বিঘ্নে, প্রায় বিনা কষ্টে। কে জানে এবার কি ব্যাপার হলো, কোন দৈত্য দানব পেটে এলো। অল্প অল্প প্রসব বেদনার সঙ্গে এমন কতকগুলি লক্ষণ দেখা গেল যে ডাক্তার সরাসরি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা দিল। বাড়িতে রীতিমতো বিপদের আশঙ্কা আছে। প্রথমে সরলা ভয়ে ভাবনার একটু দিশাহারা হয়ে উঠেছিল, কিন্তু হাসপাতাল বড় যে হলঘরটি রয়েছে, কয়েকজন নতুন মা আর হবু মার মধ্যে ঠাঁই পাওয়ায় অল্প সময়ের মধ্যেই সে নিজেকে সামলে নিতে পারল। সরলা চিরদিন খুব মিশুকে। বেড ছেড়ে নামা বারণ। নিজের বেডে শুয়ে বসেই সে কাছাকাছি বেডের অধিকারিণীদের সঙ্গে আলাপ জমিয়ে নিল। এপাশের বেডে প্রায় তার সমবয়সী এবং প্রায় তারই মতো সেকেলে 4টি সন্তানের মা প্রভাকে তার ভালো লাগে না। তার মুখে কেবলই নিজের দুঃখ দুর্দশার গাউনি। এতগুলি নতুন মা আর হবু মার মধ্যে একমাত্র তারই যেন মন্দ কপাল। উপাসের বেডে অল্প বয়সী মণিমালাকে তার খুব পছন্দ হয়। 3 দিন আগে মণিমালার একটি মেয়ে হয়েছে। যতই স্মার্ট আর একেলে মেয়ে হোক, প্রথম কচি মেয়েটাকে নিয়ে কি বিব্রতই সে হয়ে পড়েছিল। জগৎজোড়া জীবনের খেলা চালিয়ে যাওয়ার কাণ্ড কারখানায় আনাড়ি অবুঝ খেলোয়াড়িনীদের মতো প্রথম জড়িয়ে পড়ে। অল্প অল্প প্রসব বেদনা নিয়ে সরলা তাকে 3 দিন দুরাত্রি বোঝায়, দেখায়, হাতে নাতে শেখায় কি করে কচি বাচ্চা সামলাতে হয়। বেড ছেড়ে নামার নিষেধাজ্ঞা বারবার অবহেলা করে। একদিনেই যেন ভাব জন্মে যায় কাঁচা ও পাকা দুটি মায়ের মধ্যে। তৃতীয় দিন বিকেলের দিকে বড়ই অস্বস্তি বোধ হতে শুরু করে সরলার। বেদনা খুব তাড়াতাড়ি বাড়তে থাকে, কিন্তু গত 3 বারের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে এই বেদনাকে যেন প্রসব বেদনা বলে সরলা চিনতেই পারে না। স্ট্রেচারে করে তাকে নিয়ে যাওয়া হয় প্রসবগারে। রাত 10টায় সে জ্ঞান হারায়। বাচ্চাটাকে কেটে বের করায় সম্ভাবনার কথা 2-1টি বার উঁকি দিয়ে যায় ডিউটিরত ডাক্তারদের মনে, কিন্তু রাত 1টা নাগাদ যন্ত্র দিয়ে টেনে বার করা সম্ভব হয় সরলার ছেলেটাকে। আধ ঘন্টা পরে তাকে ও বাচ্চাটাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় বেডে। অন্য হবু মায়েদের প্রসাবাগারে নিয়ে যাওয়া ভীষণ রকম জরুরি হয়ে দাঁড়িয়েছে। নিত্যকার ব্যাপার, প্রয়োজনের তুলনায় প্রায় যেন জোড়াতালি দেওয়া ব্যবস্থা, কোনো রকমে কাজ চালিয়ে যাওয়া। ঘণ্টাখানেক পরে জ্ঞান ফিরে আসতে শুরু হয় সরলার। সুগভীর বেদনায় চেতনাহীন অতল গহ্বর থেকে সরলা উঠে আসতে থাকে নবতম মাতৃত্বের চেতনা ও অনুভূতির স্তরে। ভালো করে জ্ঞান ফিরে আসার আগেই সরলা টের পায় তার বাচ্চাটা কাঁদছে না, নড়ছে না। বৈদ্যুতিক শক লাগার মতোই অনুভূতিটা যেন 2-4 মিনিটের মধ্যে তার সমগ্র চেতনাকে টনটন করে তোলে।
মনে মনে ভাবে কি করা যায়। ডাক্তার বা নার্স কেউই তার কাছে নেই। সরলা মাথা তুলবার চেষ্টা করে, উঠে বসবার চেষ্টা করে, ক্ষমতায় কুলোয় না। কি করা যায়? নজর পড়ে পাশের বেডে ঘুমন্ত মণিমালার দিকে। সরলা ক্ষীণ স্বরে তাকে ডাকে। তারপরে মাথার বালিশটা জোরে ছুঁড়ে মারে, কিন্তু নরম বালিশের ঘায়ে ঘুম ভাঙে না এই কাঁচা বয়সী মার। সরলা অগত্যা হঠাৎ করে কাঁচের গেলাসটা ছুঁড়ে মারে মণিমালার দিকে। একেবারে মাথায় গিয়ে লাগে গ্যালাসটা, মেঝেতে পড়ে ঝনঝন করে টুকরো হয়ে যায়। অস্ফুট আর্তনাদ করে ওঠে মণিমালা, ধড়ফড় করে উঠে বসে। সরলা ক্ষীণ স্বরে বলে, বাচ্চাটা কাঁদছেও না, নড়ছেও না। কি হয়েছে একবার দেখবি, ও কি মরে গেল নাকি? কাঁচের গ্লাসের আঘাতে সিঁথির পেছন দিকটা জখম হয়েছিল। মণিমালা এদিক পিছনে ঘুরে ঘুমোচ্ছিল। ঘন কালো চুলের নিচে চাপা পড়ে যায় তার তাজা রক্ত। সরলা বহুদিন জানতেও পারেনি যে গিলাস ছুঁড়ে মেরে মণিমালার মাথায় রক্তপাত ঘটিয়ে সে নবজাত সন্তানকে বাঁচাবার শেষ চেষ্টা করেছিল। অতি কষ্টে হলেও মণিমালা বাস্তুসমস্ত হয়ে ওঠে। বাচ্চাটাকে কাঁদাবার এবং নড়াচড়া করাবার অনভ্যস্ত প্রক্রিয়া ঘটিয়ে ব্যর্থ হয়ে নিজে গিয়ে ডেকে আনে ঘুমন্ত ডাক্তার গোস্বামীকে। বাচ্চাটার কচি গা ফুঁড়ে প্যান্ট খুঁড়ে একটা ইঞ্জেকশন দিয়ে ঝটফট সেক ইত্যাদি আরও কয়েকটা জরুরি ব্যবস্থা করে ডাক্তার গোস্বামী মণিমালাকে বলে, দেরি হয়ে গেছে, কি হয় এখন দেখা যাক। সঙ্গে সঙ্গে সরলা ক্ষীণ স্বরে কেঁদে ওঠায় ডাক্তার গোস্বামী ও মণিমালা দুজনেই বিব্রত বোধ করে। মেয়েদের প্রাণশক্তির চরম প্রকাশ কি সত্যই তবে মা হওয়ার ক্ষমতায়? 7-8 দিন কষ্ট পেয়ে কয়েক ঘন্টা জ্ঞান হারিয়ে থেকে একটা বাচ্চা জন্ম দিয়ে যেটুকু প্রাণশক্তি অবশিষ্ট ছিল তাও বোমার চেয়ে কার্যকরীভাবে প্রয়োগ করতে পারে শুধু জ্ঞানটুকু ফিরে আসা মাত্র। বাচ্চাটা হঠাৎ করে একটু নড়ে চড়ে নিষ্পিস করে, তারপর হঠাৎ উঁ করে চেঁচিয়ে ওঠে। সেই কান্নার আওয়াজ শুনে সরলা আবার জ্ঞান হারায়। সে যেন সজ্ঞান হয়েছিল শুধু সদ্যজাত সন্তানটার জীবন কান্না শোনার জন্য। দুদিনেই সরলা অবশ্য সামলে নেয়। হেসে খেলে অবহেলার সঙ্গে 3-3টে মেয়ে জন্ম দেওয়া মা তো 2-1 দিনের মধ্যে ছেলেকে বুকে নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি শুরু করে দেয়। হাসপাতালে ভাড়া করা বেডে ছেলে বিয়ের খরচ অনেক বেশি চড়া। মণিমালা জিজ্ঞেস করে, খুশি হয়েছেন তো? ছেলে হয়েছে। খুনে ছেলে, প্রায় খুন করে ফেলেছিল। মণিমালা একটু ভেবে বলে, এখন আপনাকে বলি, দোষ হবে না। জানেন, এই হাসপাতালে আমার মা ছেলে জন্ম দিতে এসে মরে গিয়েছিল। ভাইটা বেঁচে আছে, আপনাকে শুধু কষ্ট দিয়েছে নির্দোষ অজ্ঞান বেচারা। আমার খুনে ভাইটা আমার মাকে মেরে শেষ করেছিল। সরলা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, তোমার ভয় হলো না এই হাসপাতালে আসতে? মণিমালা শীর্ণ সুন্দর মুখে হাসি টানার চেষ্টা করে বলে, ভয়? কি জানি, সব যেন কেমন গুলিয়ে গিয়েছিল। 10 মাসের পেটের দায়টা ঠিক মতো নামানো ছাড়া কোনো ভাবনা চিন্তা ছিল না। নিজে মরবো কি বাঁচবো মোটেই তা ভাবিনি। সরলা হেসে বলে, ওটাই তো আসল কথা, নইলে এত ঝঞ্ঝাট এত যন্ত্রণা সয়ে তুমি আমি মা হতে চাইতাম? মুশকিল তো ওইখানেই, এতেই আমরা বাঁচার মজা পাই, খুশি মনে বারবার মা হতে চাই। দুজনের ঠিকানাটা বেডেই শেয়ার করে নিয়েছিল।
ছেলের ঘাড় শক্ত হতেই সরলা তাকে নিয়ে একদিন মণিমালার 2 কামরার ফ্ল্যাটে গিয়ে হাজির হয়। ছেলেকে মণিমালার কোলে তুলে দিতে তারপরে বলে ওঠে, যা আসল মায়ের কাছে যা, আমি শুধু তোকে জন্ম দিয়েছিলাম, এই মা তোর প্রাণ বাঁচিয়েছে বলে মণিমালার মেয়েটাকে কোলে তুলে নেয়। মণিমালা বলে, ইস, সে কথা ভাবলেও গা শিউরে ওঠে। আপনার জ্ঞান হতে যদি আর কিছুক্ষণ দেরি হতো, গেলাস ছুঁড়ে আমায় জাগাবার বুদ্ধি যদি মাথায় না আসতো। মা গো, ডাক্তার বলেছিলেন 10-15 মিনিট দেরি হলে ফাঁড়া কাটতো না। সরলা প্রথমেই লক্ষ্য করেছিল যে মণিমালার চুলে একটা অদ্ভুত পরিবর্তন ঘটেছে। মুখের চেহারাও সেজন্য অনেকটা অন্যরকম হয়ে গেছে। হাসপাতালে দেখেছিল মোটা লম্বা গোছের পিঠ ঢেকে দেওয়া চুল, আজ সেই চুল দাঁড়িয়েছে অল্প বয়সী স্কুলের মেয়েদের মতো। একেলে শখের ব্যাপার কিনা ঠিক বুঝে উঠতে না পেরে চুলের কথা জিজ্ঞেস করতে সংকোচ হচ্ছিল। পরে জেনে নেবে ভেবে সে প্রশ্ন করে, তোমার একটা কথা জিজ্ঞেস করবো ভাবছিলাম। গেলাস ছুঁড়ে তো মারলাম তোমার মাথায়, তুমি চিৎকার করে ধর্মড়িয়ে উঠেছিলে, তোমার খুব লেগেছিল বলো? একটু হেসে নিয়ে মণিমালা বলে, কেটে রক্ত বেরিয়েছিল, অনেকটা কেটেছিল। মেয়ে সামলাতেই প্রাণ যায়, ওদিকে নজর দিতে আর খেয়াল থাকেনি। ঘাড়টা একেবারে আমার সেপটিক হয়ে গিয়েছিল, মাথা ন্যাড়া করতে হয়েছে, তাই চুলের এই দশা। কি করি, বব কাট করে এখন স্কুলের মেয়ে সেজেছি, বেশ একটা টাক পড়েছে দেখবেন। চুল সরিয়ে মণিমালা তাকে ক্ষত চিহ্নটা দেখায়। সরলার মুখের ভাব চেঞ্জ হয়ে যায়, মুখ ফ্যাকাশে হয়ে যায়। তারপরে তাই দেখে মণিমালা বলে, দুঃখ করবেন না, একটু কেটেছে, একটা দাগ হয়েছে, তাতে কি, ও তো চুলে ঢাকা থাকবে। সত্যি কথা বলি, ন্যাড়া হওয়ার সময় খুব কান্না পাচ্ছিল, রাগ হচ্ছিল আপনার ওপর। কি চুল ছিল আমার, সবাই হিংসে করতো। ন্যাড়া হবার পর কিন্তু আস্তে আস্তে ভারী আরাম হতে লাগলো। আয়নায় মুখ দিকে মনটা খানিকক্ষণ বিগড়ে যেত, কিন্তু তারপরেই ভারী স্বস্তি লাগতো। মণিমালা একটু হাসি, সে হাসিটা ছিল কিন্তু শান্তির হাসি। বেঁচেছি মনে হয় জানেন, মোটা গোছের লম্বা চুল থাকবার সোজা কত ঝঞ্ঝাট, নিয়েই পারি না, একটা বোঝা থেকে যেন রেহাই পেয়েছি। সরলা বলে, তোমার চুলের বাড় আছে, দেখতে দেখতে আগের মতো হয়ে যাবে, আরো হয়তো ভালো হবে। লোকে বলে ন্যাড়া হলে নাকি চুল বাড়ে। মণিমালা মাথা নেড়ে বলে, চুল আর আমার বাড়বে না, বাড়তে দিলে তো বাড়বে। আমার দরকার নেই একগাদা চুলের মস্ত বাহারে খোঁপার, অন্যদের মনে হিংসা জাগাবার বিশ্রী সুখ আমি চাই না। মা গো মা, চুল নিয়ে কি হাঙ্গামা, শুধু তেলের কি খরচ চুলের পেছনে। সরলা একটু আশ্চর্য হয়ে মণিমালার মুখের দিকে চেয়ে থাকে। মণিমালার মেয়ে তার কোলে, মণিমালার কোলে তার ছেলে। এর সঙ্গে কিন্তু বেমানান মনে হয় না মেয়ে মানুষ হয়েও মণিমালার মোটা গোছের লম্বা চুলের মায়া কাটাবার, কিংবা সেকেলে মাঝ বয়সে গিন্নি বান্নি মানুষ হয়েও মণিমালার সঙ্গে তার ভাব জন্মানোর। একেই বলে মা হওয়া। আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাঁচা মিঠে রোদে নিজেদেরকে তরতাজিয়ে রাখুন। আজকের মতো চললো, টাটা।